কখনো কি আপনি কাউকে বলেছেন মুখ সামলে কথা বলো? হ্যাঁ, শুনতে এটা একদম স্বাভাবিক লাগে, কিন্তু আজকের সিনেমাটি দেখার পর আপনি বুঝতে পারবেন আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দের মূল্য কত হতে পারে। সিনেমার নায়ক জ্যাক, যাকে নিয়ে এই কাহিনী, সে শুধু নিজের কাজ করানোর জন্য সবকিছু বলতে পারে। তার কথায় সত্যতা আছে কিনা তা সে ভেবেও দেখে না, এবং তার কথাগুলো অন্যের ওপর কি প্রভাব ফেলবে সেটা নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। শুধু নিজের স্বার্থসিদ্ধি হলেই হলো, তাতে যা হওয়ার হবে। এরকম মানসিকতার একজন ব্যক্তিকে সৃষ্টিকর্তা এমন নির্মমভাবে শিক্ষা দিয়েছিল যা ইতিহাসে আর কখনোই ঘটেনি। এত কথা বলা ব্যক্তি এক পর্যায়ে তার জীবনে মাত্র 1000 শব্দ অবশিষ্ট ছিল। তারপর কি হয়েছিল তার সাথে, চলুন তাহলে জানা যাক। এনার নাম জ্যাক। সে একটা বুক পাবলিশিং কোম্পানির সবচেয়ে দক্ষ এজেন্ট। সে তার কথার জাদুতে সবাইকে ইচ্ছা মতো নাচাতো, কেউ তার কথার সাথে পেরে উঠতো না। এটাই তার স্ত্রী। সে তাকে দিয়ে কোনো না কোনোভাবে বাচ্চার ডাইপার চেঞ্জ করানোর ফোন দিয়ে আটে, কিন্তু সে এটা করতে একদমই রাজি ছিল না। সে তার বউকে কথার জালে ফাঁকি দিয়ে সরাসরি তার প্রিয় কফি শপে চলে আসে, কিন্তু সেখানে ছিল লম্বা লাইন। সে সবাইকে টপকিয়ে সামনে যেতে নতুন এক ফোন দিয়ে আটলো। সে ফোনে বলতে লাগলো, আমার স্ত্রী ডেলিভারি ব্যথায় কষ্ট পাচ্ছে, কিন্তু আমি লাইনের একদম শেষে দাঁড়িয়ে আছি। সাথে সাথে সবাই তাকে সামনে যেতে দিল। তখন সে মনে মনে বলে যে, বাহ, সবাইকে কেমন বোকা বানালাম। ইনি হলেন জ্যাকের ডাক্তার, যার কাজ তাকে কাউন্সিলিং করা, কিন্তু আসলে সে এত বেশি কথা বলে ডাক্তারকেই যেন সে ক্লাস নিচ্ছে। তার ঔষধ নেওয়া তো দূরের কথা। এদিকে এই লোকটি জ্যাকের কোম্পানির পার্কিং এরিয়াতে কাজ করে। সে তাকে তার লেখা একটি বই পড়তে দিয়েছিল এবং প্রতিদিন তার কাছে ফিডব্যাক চাইতো, কিন্তু গত 2 বছর ধরে জ্যাক সেই বইয়ের একটি পাতাও খুলে দেখেনি। তবুও সে ওই লোককে দিয়ে ফ্রি কাজ করিয়ে নিচ্ছিল এটা বলে সে তার বই পাবলিশ করে দিবে। এদিকে এই যে জ্যাকের অ্যাসিস্ট্যান্ট, জ্যাক তাকে বলেছিল যে তুমি পুরো বই না পড়েই পাবলিশ করো কেন? তার উত্তরে অ্যাসিস্ট্যান্ট বলে, আরে ভাই, প্রত্যেকটা বইয়ের গল্প তো ওই একই ধরনের হয়। এই ধরেন দুজন প্রেমে পড়লো, তারপর বিয়ে, 3টে বাচ্চা, বাচ্চারা বড় হলো, তারপর প্রেমে পড়লো, আবার বিয়ে, আবার বাচ্চা, এগুলো পড়ার কি আছে? তাই আমি প্রথম 5 পৃষ্ঠা শেষের 5 পৃষ্ঠা পড়ি। মাঝের পাতাগুলো তো লেখকরা যা খুশি তাই দিয়ে ভরিয়ে দেয়। আর আমি এভাবে 3টি বই পাবলিশ করেছি, আর সবগুলোই বেস্ট সেলার হয়েছে। এরপর জ্যাক কনফারেন্স রুমে ঢুকলো। এবার শুরু হলো তার জ্ঞানগর্ভ ভাষণ। সে বলে, বন্ধুরা, এই শহরে এক সাধু এসেছেন, তার নাম শিনজা। তিনি এখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ট্রেন্ডিং এ আছেন। তিনি একটি বইও লিখেছেন, এবং যদি আমরা সেটার পাবলিশিং কন্ট্রাক্ট পেয়ে যাই তাহলে আমরা 1 নম্বরে চলে যাব। তার কথা শুনে একজন জিজ্ঞেস করলো, শিনজার বইতে কি এমন লেখা আছে? তখন সে বলে, তা সৃষ্টিকর্তাই জানেন, কি আর থাকবে। সব সাধুরা তো একই কথা বলে, দুঃখ হাসি মুখে সহ্য করো, ভগবানের নাম জপো। তখন সবাই তাকে জিজ্ঞেস করে, শিনজা তোমাকে কেন এই কন্ট্রাক্ট দেবে? উত্তরে সে বলে, আরে আমি মাত্র 10 মিনিট কথা বলবো, তারপর দেখো কেমন চুপচাপ সাইন করে দেয় শিনজা। এক পর্যায়ে সে শিনজার সাথে দেখা করে এবং তার বই না পড়েই সে সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলতে লাগে, শুধুমাত্র শিনজাকে খুশি করার জন্য। সে বলে, দুনিয়ায় মানুষ এত পথভ্রষ্ট হয়ে গেছে যে আপনার বই তাদের পথ দেখাতে পারে। বিশ্বের মঙ্গল করার জন্য আমাকে এই বই প্রকাশ করতে দিন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি আমার বই পড়েছো? সে আরো কনফিডেন্টলি বলে, বাবা, আমি শুধু পড়িনি, বরং আমার জীবনে তা পুরোপুরি প্রয়োগ করেছি। শিনজার সাথে কথা বলার সময় সে পাশের একটি গাছে হাত দিল। সাথে সাথে গাছটা অসম্ভব একটা প্রতিক্রিয়া দেখালো। সে যেন শক খেয়েছে। এরপর শিনজা বলে, আমি তোমাকে পাবলিশিং করার রাইটস দিব, তবে তুমি কি আমার শিক্ষা সবার কাছে পৌঁছে দিবে? তখন জ্যাক আরো দৃঢ়তার সাথে বলে, হ্যাঁ বাবা, এটাই তো আমার জীবনের একমাত্র লক্ষ্য। শিনজা তখন জ্যাককে বলে, এই মুহূর্ত থেকে তোমার প্রতিটা শব্দ প্রকৃতির সাথে এক হয়ে যাচ্ছে। যদি তুমি তোমার কথা না রাখো তবে প্রকৃতি তার জন্য তোমার প্রতি নির্মম আচরণ শুরু করে দিবে। এরপর সে শিনজার চুক্তি সাইন করে ফেলে। এবার জ্যাক মনে মনে এত খুশি হয় যে খুশিতে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, পুরো অফিসকে রাজপ্রাসাদের মতো সাজিয়ে ফেলো। এদিকে সে বৃদ্ধাশ্রমে যায় তার মায়ের সাথে দেখা করতে। যদিও বয়সের কারণে তার মা অনেক কিছুই ভুলে গেছেন, তিনি নিজের ছেলেকে চিনতে পারে না, ভাবে তার স্বামী এসেছে দেখা করতে। সে বলে, তুমি কেন আমাকে আর আমার ছেলেকে ছেড়ে চলে গেলে? কিন্তু জ্যাক এসব আবেগী কথাবার্তায় মন না দিয়ে বাসায় ফিরে আসে। তারপর সে তার স্ত্রীর সাথে
বাড়ি নিয়ে কথা বলতে থাকে। হঠাৎ বাইরে বিকট শব্দ শোনা যায়। সে দৌড়ে গিয়ে দেখে একটা বিশাল গাছ হঠাৎ করেই তাদের উঠানে এসে পড়েছে। সে তখন মালিকে জিজ্ঞেস করে এই গাছ কিভাবে এখানে এলো। মালি বলে এই গাছ তো আগে থেকেই এখানে ছিল। তখন জ্যাকের মনে পড়ে এই গাছ সে শিনজার বাড়িতে দেখেছিল। সে মনে মনে ভাবে শিনজা হয়তো তাকে এটা উপহার দিয়েছে। তাই সে মালিকে বলে আজ থেকে ঠিকভাবে এই গাছের যত্ন নিও। পরের দিন সে খুব আত্মবিশ্বাস নিয়ে অফিসে হাজির হলো আর বলতে লাগলো আজ শিনজা তাকে বই দেবে আর সে পাবলিশিং শুরু করবে। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে আগে বইটা অন্তত একবার পড়ে নিন। জ্যাক উল্টো তাকে বলে তুমি কি বইটা পড়েছো? তখন সে পকেট থেকে বইটা বের করে আর তখনই সে চমকে ওঠে। সে দেখে এই বইটা মাত্র 5 পেজের ছোট্ট একটা বই। তখন সে এক মুহূর্তও দেরি না করে সোজা শিনজার কাছে চলে যায়। কিন্তু শিনজা তার ধ্যানের জগতে মগ্ন ছিল। তখন সে বলতে লাগলো প্রত্যেক মানুষকে তার অন্তরের সত্য খুঁজে বের করা উচিত আর এই বইতে সেই পথের দিশা দেওয়া হয়েছে। জ্যাক তখন বলে কিভাবে এটা সম্ভব মাত্র 5 পৃষ্ঠায়? এখন আমি ডিস্ট্রিবিউটরদের কি বলবো? ঠিক তখনই জ্যাকের হাঁচি এলো। শিনজা জিজ্ঞেস করলো তোমার কি হলো? তখন জ্যাক বলে আপনার পাঠানো গাছটার জন্য আমার অ্যালার্জি হচ্ছে। কিন্তু শিনজা অবাক হয়ে বলল আমি তো তোমাকে কোনো গাছ পাঠাইনি, তাহলে এই গাছটা কোথা থেকে এলো? সে সাথে সাথে শিনজাকে তার বাড়িতে নিয়ে যায় আর গাছটা দেখায়। শিনজা তখন বলে এই গাছের সামনে দাঁড়িয়ে কিছু বলো। সে উত্তর দেয় আমি কি বলবো? ঠিক তখনই ওই গাছ থেকে 3টা পাতা ঝরে যায়। জ্যাক পুরোটাই থমকে যায় যে কি হতে যাচ্ছে তার সাথে। গাছটা তার শব্দ শুনে এভাবে প্রতিক্রিয়া কেন দিচ্ছে? শিনজা তখন তাকে বলে তুমি এই গাছের সাথে সংযুক্ত হয়ে গেছো। তুমি যত শব্দ বলবে তত গাছের পাতা ঝরে পড়বে। আরেকটা কথা পরিষ্কার, যত বেশি পাতা ঝরবে তুমি তত বেশি অসুস্থ হবে এবং একসময় মারাও যাবে। জ্যাক বলে এসব কি হচ্ছে বাবা? এটা কি কোনো জাদু? শিনজা শান্ত গলায় বলে আমি কোনো জাদু করিনি। কেন এই গাছ এসেছে এটা তোমাকেই খুঁজে বের করতে হবে। জ্যাক বলে তার মানে এই গাছে হয়তো 1000টা পাতা আছে, তাহলে আমি শুধু এই 1000 শব্দই বলতে পারবো, তারপর আমি মারা যাব? শিনজা মাথা নেড়ে বলে হ্যাঁ এটাই সত্যি, আর তুমি ইতিমধ্যে 17টা শব্দ বলে ফেলেছো। সে রাগে ফুঁসতে ফুঁসতে একটা কুড়াল হাতে তুলে নিয়ে গাছটায় আঘাত করলো। গাছে কুড়াল মারতেই দেখলো তার শরীর কেটে গেছে এবং সে খুব আঘাত পেয়েছে। শিনজা তখন বলল একজন সাধুর কাছেও এরকম গাছ ছিল, কিন্তু সে কথা বলা বন্ধ করেনি। শেষ পর্যন্ত সে মারা গিয়েছিল। শিনজা তখন 3 দিনের জন্য বলিভিয়ায় চলে যাচ্ছিলেন। তখন জ্যাক বলে এখন আমার কি হবে? শিনজা বলে তার ফিরে আসতে 3 দিন লাগবে। সে মনে মনে ভাবে 3 দিন সে কোনো না কোনো ভাবে কথা না বলেই কাটিয়ে দেবে। এরপর শিনজা ফিরে এলে একটা সমাধান হয়ে যাবে। পরের দিন সকালে সে ভাবলো আমি কথা বলতে পারবো না ঠিক আছে, কিন্তু লিখতে তো পারবো। যখন সে কাগজে কিছু লিখে সাথে সাথে গাছের পাতা পড়তে থাকে। সে তাড়াতাড়ি কলমটি ফেলে দেয়। তারপর সে অফিসে আসে, কিন্তু সেখানে বাধে আরেক বিপত্তি। তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি এত রাগান্বিত কেন? সে বলে আমি চুপ থাকার চেষ্টা করছি। তারপর বস এলেন। জ্যাককে বলে ক্লায়েন্টের সাথে দেখা করতে। বস বলল এই লোকেরা জানতে চায় শিনজার বইয়ে কি মেসেজ দেওয়া হয়েছে। তখন সে একটু কৃপণ হয়ে বইয়ের বার্তায় মাত্র 4টি শব্দ বলে লাইফ ইজ এ জার্নি, কিন্তু তার মনে হয় তারা কিছুই বুঝতে পারেনি। সে 4 বার এটি রিপিট করলো, মানে 4 গুণ 4, 16টা পাতা ঝরানোর পর সে বুঝতে পারলো যে তাদের কেউই ইংরেজি বোঝে না। তার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেল। এদিকে সে মৃত্যুর সাথে লড়াই করছে, আর অন্যদিকে তখন কিছু কাঠবেড়ালি ওই গাছের চারপাশে দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ তার গায়ে গুড়গুড়ি লাগতে শুরু করে। তখন তার মনে পড়লো হয়তো ওই গাছের সাথে কিছু হচ্ছে। এই মিটিংও তো ফ্লপ হয়ে গেল। এরপরে মিটিংয়ে সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গেল এবং ক্লায়েন্টের সাথে বসলো। কিন্তু তখন ঘটে আরেক বিপত্তি, কারণ তখন তার মালি গাছে পানি দিচ্ছিল আর সাথে সাথে তার সারা শরীর পানিতে ভিজে যায়। এই ক্লায়েন্টও হাত থেকে চলে গেল। তার মনে হতে থাকে শীঘ্রই তার চাকরি চলে যাবে। এরপর সে তার বাচ্চার স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। সে ভাবছিল বাড়িতে গিয়ে একটু শান্তি পাবো, কিন্তু সেখানে তো তার স্ত্রী তাকে নানা কথা শোনাচ্ছে। এক পর্যায়ে সে ইশারা করে বলে যদি সে কথা বলে তাহলে সে মারা যাবে। এতে তার স্ত্রী ভুল মিনিং বুঝে সেখান থেকে চলে যায়। আর সহ্য করতে না পেরে জ্যাক শিনজাকে ফোন করে, কিন্তু এক মহিলা কান্ট্রি কোড চাইছিল। কান্ট্রি কোডের জন্য তো আরো একটা পাতা, কার সাথে কথা বলতে হবে তা জানতে আরো এক পাতা, রুম নাম্বারের জন্য এমন ভাবে একে একে কতগুলো পাতা পড়ে গেল। তারপর শিনজার ফোন আসলো। সে বলল এখন পর্যন্ত সে কিছু জানে না, কালকের মধ্যে কিছু একটা সে জানিয়ে দেবে। রেগে গিয়ে সে 2 বার ইডিয়েট ইডিয়েট বলে দিল। এর ফলে আরো 2টো পাতা পড়ে গেল। একটা কথাই তো সে 2 বার বলেছিল, তাহলে তার জন্য 2টো পাতা কেন
ছুটতে হলো। পরদিন অফিসের বস তাকে বলে, কাল তুমি 2টি মিটিং মিস করে ফেলেছো। আজ একজন ডিস্ট্রিবিউটর আসছে যিনি শিনজার বই কিনতে চায়। তুমি যেভাবেই হোক তার সাথে ডিল সাইন করো। কনফারেন্স হলে তাকে দেখার পর সে শুধু হ্যাঁ বলেছিল, কিন্তু সে ভাবছিল কিভাবে এটা ম্যানেজ করবে। সে তার অ্যাসিস্ট্যান্টকে অফিসের অনেকগুলো টয় নিয়ে আসতে বলল, যাতে আলাদা আলাদা শব্দ হয়, যার মাধ্যমে সে তার কথা বোঝাতে পারবে। এদিকে জ্যাকের এমন আচরণ দেখে তার স্ত্রী তার বন্ধুদেরকে বলেছিল। তখন তারা তাকে পরামর্শ দেয়, তোর স্বামী তোর হাতছাড়া হয়ে যাচ্ছে, তাকে তোর রূপ দিয়ে তোর প্রতি আকর্ষণ বাড়া। এই মহারানীও সেই কথাই মেনে জ্যাককে হোটেল রুমে ডেকে আনে। সেখানে সে তার বউকে দেখে খুশি হয়ে যায় এবং তার সাথে ঘনিষ্ঠ হতে থাকে। কিন্তু এখানেও বাধে আরেক বিপত্তি। সে যখন তার বউয়ের প্রশংসা করছিল না, তখন তার বউ তার উপর ভীষণ রেগে যায়। এক পর্যায়ে সে তাকে রুম থেকে বের করে দেয়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় শিনজার বই কিনতে ডিস্ট্রিবিউটররা চলে এসেছে। 5 পৃষ্ঠা বই কেনার জন্য এত লোক কেন এসেছে? যাই হোক, তারপর সে একটা ড্রেস পরে তাদের সঙ্গে দেখা করতে যায়। তারা বই সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু সে কিভাবে বলবে সেই বইটা রেস্টুরেন্টের মেনুর চেয়েও ছোট। তখনই তার মালি গার্ডেনে পেস্টিসাইড স্প্রে করতে লাগলো। গাছের পেস্টিসাইড লাগতে জ্যাকের অবস্থা পুরোপুরি খারাপ। এক পর্যায়ে তারা বুঝে গেল সেই বইতে শুধুমাত্র 5 পৃষ্ঠা আছে এবং তারাও মিটিং টিম বাতিল করে চলে গেল। তখন তার বস বিরক্ত হয়ে তাকে চাকরি থেকে বের করে দিল। এরপর সে তার সাথে ঘটা বিষয়গুলো তার সহকারীকে বোঝাতে সক্ষম হলো। সে বুঝে গেল যে এভাবে পাতা পড়তে থাকলে সে মারা যাবে। জ্যাক তাকে একটা ডেমো দেখালো। তারপর সে বলল, হয়তো এই গাছ আপনার পাপের জন্য আপনাকে শাস্তি দিচ্ছে। আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। এমন আইডিয়া জ্যাকের খুব ভালো লাগলো। জ্যাক তখন ভিখারিদের খাবার দিল, কিন্তু তখনও পাতা পড়ে চলেছে। তখন সে উপলব্ধি করলো সেই সবকিছু মন থেকে করছে না, শুধু জীবন বাঁচানোর জন্য করছে। হয়তো এজন্য গাছের ওপর কোনো প্রভাব পড়ছে না। সে বাড়ি ফিরে এলো। যদিও তার স্ত্রী ছেলেকে নিয়ে তাকে ছেড়ে চলে গেছে, সে তখন নিজেকে ঘৃণা করতে শুরু করলো। সে একটি ছবি দেখছিল, কিন্তু তখন হঠাৎ তার শিনজার কথা মনে পড়লো। সবচেয়ে আগে নিজের ভেতরে সত্য জানো। তখন সে মেডিটেশন করতে বসলো। একটা ভাবনা তার সামনে এলো যে তার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই সে কখনোই তার ভালোবাসা পায়নি। এই ভাবনায় সে নিজের বাবার জায়গায় নিজেকে বসিয়েছিল। তখন সে বুঝতে পারলো যে বাবার মারা যাওয়ার কারণে তার ছোটবেলায় যে রাগ হয়েছিল, তার ফলে সে সম্পর্কের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সে কাউকে বোঝার চেষ্টাই করেনি, আর কাউকে ভাবনা চিন্তা করার সুযোগও দেয়নি। এদিকে শিনজা ফিরে এসেছে। জ্যাক তার সাথে ঝগড়া করতে লাগলো, কিন্তু সে শান্ত ছিল এবং বুঝিয়ে বলতে শুরু করলো, আমি চেষ্টা করেছি, কিন্তু গাছের রহস্যটা এখনো জানতে পারিনি। তুমি শান্ত হও এবং নিজের মনের দিকে তাকাও। শুধু মুখ বন্ধ রাখলেই হবে না, নিজের মনকেও শান্ত করতে হবে। তুমি জানো না তোমার আসল পরিচয় কি। তুমি শুধু তোমার ইচ্ছে মতো কাজ করো। অন্যদের অনুভূতি ও আবেগের প্রতি তোমার কোনো গুরুত্বই নেই। তুমি শুধু নিজের সম্পর্কে ভাবো, অন্যদের সম্পর্কে একদম চিন্তা করো না। তুমি কি জীবনে এভাবেই থাকতে চাও? তুমি কি কখনো মানুষ হতে চাও না? তুমি কি কখনো তোমার স্ত্রীর কাছে ভালোবাসার কথা বলেছো? জ্যাক বলে, আমি প্রতিদিন তাকে আই লাভ ইউ বলি, দিনে 2 বার। এটা শুনে শিনজা বলে, তুমি পাগল হয়ে গেছো জ্যাক। শুধু শব্দ দিয়ে কি হয়? শব্দ শুধুমাত্র সেই গাছ থেকে পড়া শুকনো পাতা, যাদের কোনো প্রাণ নেই। কখনো তুমি মন থেকে তাকে আই লাভ ইউ বলেছো? কখনোই না। এটাই তোমাদের মতো লোকদের সমস্যা। তোমার চারপাশে যারা তোমাকে ভালোবাসে, তুমি তাদের গুরুত্ব দাও না। শুধু টাকা, সফলতা আর নাম কামানোর জন্য তুমি তাদের সকলকে নিরাশ করে দিচ্ছ। নিজের মন শান্ত করো। তোমার মধ্যে যে রাগ আছে, ঈর্ষা আছে, তাকে বাইরে ফেলে দাও। তারপর দেখতে পাবে একটা পথ ঠিক বেরিয়ে আসবে। বাবা এই বলে চলে গেলেন। জীবনে এই প্রথমবার জ্যাকের কারোর কথা ঠিক মনে হলো, কিন্তু এখন এসব কিছু বুঝে লাভ কি? গাছের তো আর মাত্র কয়েকটা পাতা অবশিষ্ট আছে। তাই সে অনেক মদ খেয়ে নিজেকে গালি দিতে থাকলো। এক পর্যায়ে তার সহকারী তাকে চড় মারে তার এই বিলাপ বন্ধ করার জন্য, এবং রেগে গিয়ে বলে, তুমি কখনো আমার কথা শোনো না, আজ শোনো। আমি তোমার ভালো চিন্তা করি, তাই তোমাকে মেরেছি। এটা বলে সেও তাকে ফেলে চলে যায়। জ্যাক সকালে উঠে গাছটাকে দেখলো। মনে হলো সে নিজেকে দেখছে। ছোটবেলার রাগ, তারপর একাকিত্ব, তারপর একেবারে স্বার্থপর হয়ে যাওয়া, কাউকে মনে না রাখা, শুধু নিজের ব্যাপারে ভাবা, এই সমস্ত কিছু এই গাছের পাতার মতো তার জীবন থেকে চলে গিয়েছিল। এখন বাকি ছিল শুধু তার শরীর, যা এই গাছের সঙ্গে যুক্ত ছিল। গাছটিকে ধরে সে অনেক কান্না করতে লাগলো। সে গাছ থেকে জানতে চাইলো, এখন আমি কি করব? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। ঠিক তখন একটি প্রজাপতি এসে একটি বইয়ের ওপর বসে পড়লো।
বইটি ছিল শিনজার 5 পৃষ্ঠার সেই বই। সেই বইটি পড়তে শুরু করলো। জীবনকে বোঝার জন্য বড় বড় বইয়ের প্রয়োজন নেই, এই 5 পৃষ্ঠাই যথেষ্ট। নিজের কথা বুঝতেই তো জীবনকে বুঝতে হবে, এটাই বইতে লেখা ছিল। তখন হঠাৎ জ্যাকের মায়ের কল এসেছিল। তিনি তার সঙ্গে দেখা করতে চাইছিলেন। এখন এই গাছে মাত্র কয়েকটা পাতা বাকি আছে, তাই তাকে গুনে গুনে হিসাব করে কিছু শব্দ বলতে হবে, যাতে অন্যদের উপকার হতে পারে। কারণ সে তার বেঁচে থাকার মুহূর্তগুলোর মধ্যে দিয়ে তার ভুল ঠিক করতে চেয়েছিল। প্রথমে সে তার স্ত্রী এবং ছেলেকে দেখতে গেল এবং শুধু এতটুকু বলল যে তোমরা দুজনেই আমার খুব আপনজন। এরপর সে সেই ক্যাফেতে গেল যেখানে সে প্রতিদিন কফি খেত। সেই লোকটি তার কেউ না হলেও সে প্রতিদিন হাসি মুখে তাকে কফি বানিয়ে দিত, যা তার মনকে খুশি করে তুলত। তাই সে তাকে একটি উপহার দিল এবং ধন্যবাদ বলে 2টো শব্দ তার জন্য খরচ করলো। এখন তার প্রতিটি শব্দই তার জীবনে নতুন সমাপ্তি এনে দিচ্ছিল। এরপর সেই পার্কিং এর লোকটার বইটি সে নিজেই পাবলিশ করে দিল এবং তাকে একটি চেক দিল এবং বলল, তোমার বইটি অসাধারণ। এই 4টি শব্দ তাকে দিয়ে তার প্রশংসা করলো। এদিকে গাছের পাতা কিন্তু এখনো পড়ছিল, কিন্তু এখন প্রতিটি পাতার পড়া ছিল খুবই অর্থপূর্ণ। এই প্রথমবার সে তার জীবনে প্রকৃত সুখ দেখতে শুরু করেছে। তারপর সে তার মায়ের কাছে গেল। তার মা আবারও তাকে চিনতে পারছিল না। সে জ্যাককে জ্যাকের বাবা মনে করে বলল, জানো তো জ্যাক এমনই। জ্যাক আমাকে বলেছিল সে প্রতিদিন তোমাকে দেখছে। জ্যাক তোমার মতো খুব প্রতিভাবান, সে যা কিছু করতে চায় তাই করে দেখায়। সে রাগী কারণ তুমি তাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলে। তুমি শুধু তাকে বলো যে তুমি তাকে ভালোবাসো এবং তার জন্য তুমি ঘর ছেড়ে যাওনি। এভাবে জ্যাকের মা অনেক কিছু বললেন। আর এখন কাউকে কোনো অভিযোগ করার সুযোগ বা মন মানসিকতাও জ্যাকের নেই। সে তার মায়ের মাথায় চুমু দিল এবং বলল, আই লাভ ইউ মা। এখন শুধু ওই গাছের আর 3টি পাতায় বাকি ছিল। সে জানতো শেষ 3টি শব্দ কি হবে এবং কার কাছে সে সেই 3টি শব্দ বলবে। আজ সে যা কিছু করেছে তা আগে কখনো করেনি এবং সবকিছু মন থেকেই করেছে। সে তার স্ত্রীকে বুঝিয়েছে, কফি শপের মালিককে ধন্যবাদ জানিয়েছে, পার্কিং এর লোককে সাহায্য এবং প্রশংসা করেছে, মায়ের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলেছে। আর এখন শুধু একজন মানুষের কাছে সেই শেষ শব্দগুলো বলা বাকি ছিল। সে চেয়েছিল এই শেষ 3টি শব্দ তার বাবার জন্য খরচ করবে। তাই সে তার বাবার কবরের কাছে গিয়ে 3টি শব্দ বলল, আই এম সরি পাপা। ঠিক তখনই ওই গাছের শেষ 3টি পাতা ঝরে পড়ল। কিন্তু হঠাৎ করেই আকাশ কালো হয়ে তীব্র বৃষ্টি শুরু হলো এবং সে তার শরীরে অনেক কষ্ট অনুভব করতে লাগলো। সে কষ্টে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল এবং তার মনে হতে থাকে তার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সে শুধু মৃত্যুর ক্ষণ গুনছিল। তখন তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। সে বলে ওই গাছটিতে আবার নতুন পাতা গজাতে শুরু করেছে এবং ফুলও ফুটেছে। সাথে সাথে সে তার শরীরে ভালো অনুভব করতে থাকে। সে তার জীবনের সমস্ত ভুল বুঝতে পারে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। আর হ্যাঁ, আমাদের পথ চলায় আপনার সাহায্য খুবই প্রয়োজন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। টাটা।